হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। এর আগে বলে রাখি, তোমাদের মধ্যেই একজন সোনার তরী কবিতার থেকে তোমরা সাজেশান চেয়েছিলে। আমি একটা 5 নম্বরের একটা সাজেশান দিয়েছিলাম এবং আমার চ্যানেলে একটা ব্যাখ্যা দেওয়া আছে সোনার তরী কবিতার, এবং এর থেকে একটা 10 নম্বরের বড় কোশ্চেন আছে এবং কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে। তোমরা যারা পাওনি সেগুলো আগে কালেক্ট করে নাও, এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়েছিলাম ইম্পর্টেন্ট হিসাবে, সেগুলোর থেকে তোমরা উত্তরও চেয়েছো, তাই সবগুলো একসাথে দেওয়া সম্ভব নয়। আমি আজকে এই যে দেখো এখানে দাগানো আছে যে 3টে কোয়েশ্চেন, এই ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এটা, এবং ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি, এটা একটা, আর সোনার তরী কবিতার প্রাকৃতিক চিত্রের বর্ণনা দাও। এই 3টে প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো দেখো প্রথমে আছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। আলোচ্য অংশটি কোথা থেকে গৃহীত হয়েছে বা প্রসঙ্গ উল্লেখ করে তার তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে এইভাবে লিখবে, আলোচ্য অংশটি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা থেকে উদ্ধৃত হয়েছে। কবি তার সোনার ফসল নিয়ে নদীর তীরে অপেক্ষা করছেন, কোথায় রাখবেন তার ভাবনা করছেন। বর্ষার ক্ষুরধারা স্রোত প্রবল বেগে বয়ে যাচ্ছে, তিনি একা নিঃসঙ্গ। এমন সময় সোনার তরী বাইতে বাইতে অল্প পরিচিত একটি মাঝি তার দিকে এগিয়ে এলো। কবি তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেখানে যেতে চাও যেও, শুধু আমার এই সোনার ধানগুলিকে তোমার তরণীতে তুলে নাও, আমাকে ভারমুক্ত করো। তারপরের প্যারায় লিখবে, মানুষ কাজ করে কিন্তু তার ফসল যদি সে বিলিয়ে না দেয় তাহলে তার বোঝার ভারেই সে কুঁজো হয়ে পড়ে। আচ্ছা, সেটা তার পক্ষে আত্মহনন ছাড়া অন্য কিছু নয়। তার সে চায়, এটা হবে আর সে চায় বোঝা হালকা করতে। কবিও তাই চান। তিনি যে জীবনব্যাপী সাধনায় সোনার ফসল ফলিয়েছেন, সে তো নিজের ঘরে স্তূপাকারে করে রাখার জন্য নয়, সে তো বিশ্ববাসীর কাছে বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে পসরা তিনি কাকে দেবেন? তাই তিনি মাঝিরূপী সংসারকে বলেছেন, তুমি দয়া করে আমার এই বোঝাটিকে তুলে নিয়ে আমাকে দায়মুক্ত করো। নিজেকে দায়মুক্ত করাই মানব জীবনের সেরা কাজ। এটা একটা গেল। 2 নম্বরে দেখো, ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। আলোচ্য উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং প্রসঙ্গ উল্লেখ করে সংক্ষেপে তাৎপর্য বিশ্লেষণ করো। অ্যান্সারটা লিখবে, আলোচ্য অংশটি রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে পরের অ্যান্সারটা লিখবে, কবি তার আজীবন সঞ্চিত সোনার ফসলগুলিকে সোনার তরণী মানে কি নৌকা, তরণীতে বোঝাই করে দিয়ে যখন তাকেও তুলে নেওয়ার জন্য আবেদন জানালেন, মানে প্রথমে মাঝিকে বলেছিলেন আমার ফসলগুলো নাও এবং শেষে বলেছেন যে আমাকেও দয়া করে তুলে নাও, তখন মাঝি এই কথাগুলি বলেছিলেন। সোনার ধান কবি নিজের পরিশ্রমের ফসল। আসলে সোনার ধানগুলো কি? আসলে হচ্ছে এটা তার জীবনের ফসল, সুতরাং এর মালিকানা তার। মাঝিটি কিন্তু তা স্বীকার করতে রাজি নয়। সে জানিয়ে দিল এ ফসল তার নিজস্ব, কবির নয়। সংসারের মানুষও সেই ফসল ভোগ করে, সেই ফসল সংগ্রহ করার কাজেই সে এসেছে এবং সেই ফসলেই তার তরীটি বোঝাই হয়ে গিয়েছে। কবিকে তুলে নেবার স্থান সেখানে নেই। এই বলে নিতান্ত উদাসীনভাবেই কবিকে নদীর তীরে ফেলে রেখেই নৌকা নিয়ে এসে অদৃশ্য হয়ে গেল। প্যারা চেঞ্জ করে লিখবে, এ সম্বন্ধে কবি নিজেই বলেছেন, সংসার আমাদের জীবনের সমস্ত কাজ গ্রহণ করে কিন্তু আমাদিগকে গ্রহণ করে না। আমার চিরজীবনের ফসল যখন সংসারের নৌকায় আমরা যখন বোঝাই করে দিই তখন মনে আশা থাকে যে আমারও স্থান হবে, কিন্তু সংসার দুদিনেই আমাকে ভুলে যায়। এখানে সোনার তরীর মাঝি হচ্ছে সংসারের রূপক, আর সোনার ধান হচ্ছে মানুষের কাজের রূপক।
সেই সংসার সঞ্চয় করে মানুষের ফসল, মানুষকে তার প্রয়োজন নেই, তাই তো মানুষ পড়ে থাকে সংসার সমুদ্রের উপকূলে নিতান্ত অনাবশ্যক হিসাবে, এবং সংসারের এই নির্মম উদাসীনতার মানুষের অহংবোধই ব্যথিত হয়। কবিরও তাই হয়েছে। এরপরে আরেকটা প্রশ্ন ছিল, দেখো, সোনার তরী কবিতায় প্রাকৃতিক চিত্রের বর্ণনা দাও। পদ্মার বুকের ওপরে বাস করার সময়ই নিবিড় প্রকৃতির প্রীতিকে রবীন্দ্রনাথ তন্ময় হয়ে যেতেন দেখে। তখন প্রকৃতির যে সৌন্দর্য তিনি উপভোগ করেছেন তারই প্রকাশ ঘটেছে সমগ্র সোনার তরী কাব্যে। উক্ত কাব্যের প্রথম কাব্যের প্রাকৃতিক যে সৌন্দর্য এবং মানুষের সুখ দুঃখকে এক সূত্রে গেঁথে তিনি উপলব্ধি করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, এই কবিতার প্রথম পংক্তিতে, পংক্তি মানে লাইন, কবিতার প্রথম লাইনে দেখা যাচ্ছে গগন গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ বর্ষাকালে আকাশে মেঘ গর্জন হচ্ছে। ঘন বর্ষার একটি প্রাকৃতিক চিত্র যার মধ্যে ব্যক্ত হয়েছে এক অজানিত বেদনার সুর। তারপর কবি বর্ষাকে জীবন্ত করে তুলেছেন আর একটি পংক্তিতে, অর্থাৎ আরেকটি লাইনে, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। বর্ষাকালীন পদ্মার তীরে স্রোত যে ধারালো, এটা হচ্ছে খড়গের মতো খরস্রোতা প্রকৃতির কূলে বর্ষাকালীন নদীর এক অপূর্ব চিত্র তিনিও অঙ্কন করেছেন। তারপরেই দেখা যাচ্ছে প্রকৃতির ভোরের পরিবেশে গ্রামের চিত্র। তারই বর্ণনায় কবি বলেছেন, কবিতার মধ্যে বলেছেন, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। বর্ষাকালের এই প্রাকৃতিক ছবি, সকালের আবছা আলোয় গাছপালায় ঢাকা অন্য পাড়ের গ্রামের চিত্র। এই ছবিটি রহস্য ঘেরা স্বপ্নময় চিত্ররস উপভোগ করার মতো প্রাকৃতিক দৃশ্য। এবার শেষ স্তবকে বর্ষার প্রকৃতি চিত্র নিয়ে কবি বলেছেন, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে বর্ষায় প্রাকৃতিক চিত্র এখানে মিশে গিয়েছে কবির উপলব্ধি এবং অনুভূতির মধ্যে। প্রথম স্তবকে বর্ষার প্রাকৃতিক যে চিত্রের দিনটির সূচনা পর্ব, আর শেষ স্তবকে কবির জীবন নদীর কূলে দাঁড়িয়ে একটি বর্ষণ ক্লান্ত অপরাহ্নে বিচ্ছিন্নতার অনুভূতি জড়িয়ে রয়েছে। তাহলে এই গেল তোমাদের যে 3 নাম্বার প্রশ্নটা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও এবং খাতায় তুলে এখন থেকে মুখস্থ করতে থাকো। পরীক্ষার প্রস্তুতি এখান থেকেই শুরু হোক। এবং বারবার বলে দিচ্ছি, মাইনরের অনেক কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো কালেক্ট করে নাও যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।